এবার এবার হাফেজ সাহেবের খোঁজ করব সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় সেটাও জানতে চাইব। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন আর ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে, ঠিক তেমনই হয়েছে মায়ার বিষয়ে। মায়ারা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেয়নি। ভেবেছিল যেখানে হাফিজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করবে, অথচ এখন বুঝতে পারছে আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এই জন্য আজকাল মায়ার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছে ছোট পার্সের। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব মায়া দিবে বলে। যেহেতু মায়ার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে মায়ার জন্য? অবশ্য মায়ার তাদের খরচ বহন করা উচিত, কেউ তো আর রুচি করে না, তাই না? বিয়ে মানে আনন্দমহল, এক গাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কার্লার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস, ঘন্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বিয়ায় বিয়ান পাওয়া, দুলাভাইকে নিয়ে চম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি মায়ার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন, তার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছে মায়া? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছে বলে মায়ার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না, অমনোযোগী হয়ে পড়ছে। কি এক অবস্থা! কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে, সেজন্য আরিফ কাল রাতের ট্রেনেই বাড়িতে গেল। কারণ ছেলে পক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। মায়ের আম্মু আরো জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই তার আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলে পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতে। বিয়েটার কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে, কিন্তু আমার আব্বুর পড়া নিষেধ। লেখাপড়া ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কাড়াকাড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনেই আরিফকে রাতে বিদায় করলো মায়ারা। এদিকে তার আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে মায়া তার স্বামী কথাও ভুলে গেল। তাকে যে মায়ার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলো। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেয় না। মনে মনে মায় ঠিক করলো তার আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজবে। এখন থাক। মায়ের আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার, থাক, কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছি আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরে ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাট তারা মানুষ! না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দেবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাট তেড়ামি শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা, তেড়ামির আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশের সবকিছু খাখা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে।
সিনিয়রদের ভিড়ে জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছে খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছে মায়া, সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া মায়াদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে মায়াদের সাথে ওঠা বসা করছে। মেয়েটি খুব ভালো, ওর সঙ্গ ও মায়াদের অনেক হাসার, তার জন্যে হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। মায়াদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময় 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ 1টা 30 মিনিটে। মায়াদের হাতে আরো 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। মায়াও খাবে, তবে সেটা মায়া টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোসা, ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্ক বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। মায়া বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটে খরচ জমাচ্ছে স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া ভাবতে 1 টাকাও খরচ করে না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, মায়ার জন্যও সমান সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও মায়ার জন্য সমান সমান করে অর্ডার করবে। এজন্য মূলত মায়া নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারে। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই মায়ার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিল। মায়া আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের ওপর রাখতেই শ্রেয়া মায়ার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগে জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে একটা চামচ দে তো। মায়া ব্যাগ খুলে এক্সট্রা 4টে চামচ বের করলো, কারণ রোজকার কাণ্ড এটা। মায়ার একা টিফিন বাক্স 4 জনে ভাগ করে খায়। মায়া চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলো। মায়ার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলো সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে মায়া সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্স ভরে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়া কথার উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খাওয়ায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়ো, যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল, কারণ দুজনেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথায় উত্তরে বলল। মায়া জুইয়ের কথায় সহমত প্রকাশ করলো না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলো মায়া, কারণ মায়ার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য মায়া জানে চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে। অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবাতে চিবাতে জুইয়ের কথার উত্তরে বলে, হুম, পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতো সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে যত তুই বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে মন চাইলে মাসে, বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাসেই পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালে নাস্তার মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথায় এখানকার ছেলে বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড়গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোটা ফ্রিতে শুনতে হবে যে তোমরা সমাজ জানো না।
আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলে তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা দুদিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এজন্যই বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড়গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই মায়া মাছি তাড়ানোর মতো বাতাস করলো মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বলল, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছু হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ। পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো মায়ার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লো ফ্লোরে। মায়ার কোমরে উপর পড়লো কাঠের টেবিল। আহত হলো বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠল, তখন কেউ একজন মায়াকে পুনরায় ব্যথা দিয়ে মায়ার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টানটান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্থ হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে মায়া তখনও বুঝে উঠতে পারছিল না হঠাৎ কি হলো মায়ার সাথে, আর কেনই বা সে ফ্লোরে পড়ে গেল। অতি শব্দে তবদা মেরেছিল, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পাচ্ছিল। মায়া মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালো, দেখলো এক যুবক মায়ার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গলগল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে মায়ার সাংঘাতিক ফোবিয়ার যার দরুন তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিল না, শুধু গড় গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলো মায়ার কথা বলার শক্তি হারিয়েছে। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিল না, কারণ মায়ার চারপাশে পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল মায়ার কানে। মায়া শূন্য মস্তিষ্কের আবারও মায়ার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালো। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি মায়ার তখনও আহত ছেলেটির উপরে ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। মায়া চোখ উঠিয়ে সামনে তাকালো, চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আছে মায়ার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক বাকরুদ্ধ ভাষাহীন মায়া তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম অতি শক্তে। মায়া এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে মায়াকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম, আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শব্দে কেমন পাথরের মূর্তি হয়ে গেলাম। মায়ার কপালের ঘাম আর চোখে পানি দুটো এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। মায়ার দৃষ্টি তখনও মায়ার পাশে ছটফট করার শরীরের উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দুই হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ মায়া তাদের পাশেই পড়েছিল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে মায়া সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পায়নি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটাকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তেই বুঝলাম মায়ার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে মায়াকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। মায়া বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলো জুই কান্নাকাটি করছে মায়াকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের ভারী খেয়েছি বলে তাই। এজন্য জুয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। মায়া কথাগুলো শুনতে পারছিল কিন্তু বুঝতে পারছিল না। জুই বারবার বলছিল, শ্রেয়া, এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর। ওর রক্ত ফোবিয়ার আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে।
জুঁয়ের আহাজারির কথাগুলো কানে আসছিল, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে মায়ার ছিল না। কারণ মায়ার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখের হৃদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল। এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ হৃদের বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা, মায়ার সাথে প্রথম দেখার দিনই হৃদের দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে মায়া দেখলো। হৃদ হয়তো তখনও মায়াকে লক্ষ্য করেনি। মায়ার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? সালারে পুলিশে দিয়া কিচ্ছু হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরেই ফেলি। সালা সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথার সাই জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, সালার বিস্তার বাইর কইরা মারবো। হে কত বড় সাহস, আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদপি করছে। সালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারির লাথি মেরে আঘাত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পর্যন্ত না। এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতের মন নরম হলো না হৃদের। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা মায়ার জানা নেই। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখিয়ালি দৃষ্টিতে ভিড়ল মায়া। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল মায়াকে দেখে। হৃদের শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো মায়াকে জুঁই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি, হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলের একজনই হই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো হৃদের সাথে মায়ার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছে মায়া সমানভাবে। মায়ার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জয় কেঁদে কেঁদে মায়ার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে মায়ার উদ্দেশ্যে। মায়া সঠিক বুঝতে পারছে না, কারণ মায়ার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। হৃদ মায়ার চেহারায় এত কি দেখছে বুঝলো না। তবে জুই হঠাৎ করে মায়ার কপালে কিছু একটা চেপে ধরতে এই তীব্র ব্যথা অনুভব করলো মায়া। সেখানে ধ্যান ভাঙলো মায়ার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলো মায়ার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে মায়ার কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলো মায়ার হাতের কাটা চামটাতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলো তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে মায়ার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিল মায়ার। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলো জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে মায়াকে চাপতে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেডসাইডে বসা মায়া। মায়ার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স।
নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও মায়া ছিল নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। মায়ার জ্ঞান ফিরেছে আর ঘন্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলো। মায়ার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনেই ছিল, কিন্তু এমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাহিরে দাঁড়ানো। আর মায়া বেডে বসে অবস্থায় দুহাতে জুয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিল। তার কারণ মায়ার কপালের কাটা জায়গাটা ভীষণ চলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে মায়ার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরল মায়ার, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পায়নি মায়া। হয়তো মায়াকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তান্ত্রিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকার রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে ভারী খেলো। যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করা যায়। লোকটা আসলে অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনুষ্যত্বা, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না, কেননা তার সব কিছুর পেছনে দায়ী ছিল হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসলো। তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। মায়ার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর গলায়। দেখি উঠেন আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। মায়া কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালো। ওনার কথাই যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরো জোরালো টনটনে ব্যথা অনুভব করলো। জুই মায়ার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতেই সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম। বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে মায়ার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটছে, 2 দিন যাক তারপর দেখা যাবে আরও কি কি ফাটাই লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তেই কান্না থেমে গেল মায়ার। বিষণ্ণ বিস্মিত দৃষ্টিতে তাকালো মায়ার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। মায়ার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাউর করতে পারলো তারা। কী কারণে নার্স মায়ার উপর সন্দেহরত তাও বুঝতে পারছে না। তবে নার্স নিজের বিরক্তি চেপে মায়ার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে মায়ার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে।
আমার মাথার চুল এমনি এমনি পাকেনি, বয়সের গুণে পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালে এত হুলস্থর পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার চোখ ধোয়া খায় না। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করো, ধরো, ওর কোমরে ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি মায়ার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গাটা ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই মায়াকে উদ্দেশ্য করে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও আমার মতো ভুল করে কিশোরী বয়সের ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখনও বলেনি। তবে তোমাকে এতটুকু সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেই তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না, তেমনি নিজের পরিবারও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পিছু ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখল মায়া। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। মায়াকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের ভাটিটা হাতে তুলে নিয়ে গেল। মায়া ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিষ্পাপ মায়া কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়, এবারেও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে, সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব মায়া অবাক চাহনি ঘুরিয়ে তাকালো জুয়ের দিকে। নার্সটির কথা আগা মাথা কিছুই ঢোকেনি মায়ার মাথায়। সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত মায়ার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালের মায়াকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে মায়াকে রিদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা মায়ার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা রিদ খানের গাড়িতে করে এখানে এনেছিলাম। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল। তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে রিদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে মায়ার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। মায়া কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ধীরে ধীরে। তবে মায়ার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেলল, কি হয়েছিল, কোনো সমস্যা? জুইয়ের কয়েক সেকেন্ড লাগলো মায়ার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কুলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। মায়া ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়ায়। বিষণ্ণে মাথা ঘুরে উঠল মায়ার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠে তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামলো তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল, তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘুরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে।
ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুঁয়ের দিকে, যেন অনেকটা শক্টে আছে জুঁয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে, ভাবতেই যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখলো হৃদ, নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখতো হৃদ, তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। ভীষণ নয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুঁয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইলো। জুঁয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্থ মুখে জুঁয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে। তাই পিছন থেকে জুঁয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে থাকলো,